যে কোনো পরিস্থিতিতে সুস্থ সবল প্রজন্ম গড়ে তোলা হবে বললেন প্রধান উপদেষ্টা। ৩৫ মন্ত্রণালয়ের যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর। পিআর পদ্ধতি বাংলাদেশে গ্রহণযোগ্য নয় বললেন নজরুল ইসলাম খান। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা। অভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও রিজিল দিতে মানা করেছিল ডিবি ট্রাইব্যুনালে, সাক্ষী দিলেন নিউরোসায়েন্সের চিকিৎসক। এবং তিস্তা নদীর বুকে উদ্বোধন হলো মাওলানা ভাসানী সেতু। ঢাকার সাথে কুড়িগ্রামের দূরত্ব কমল ১৩৫ কিলোমিটার। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সাথে আছে আমি মারিয়ামিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। যে কোনো পরিস্থিতিতে নতুন প্রজন্মকে সুস্থ সবল রূপে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃ মন্ত্রণালয় সহযোগিতা বৃদ্ধির নিমিত্ত যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন তিনি। বাতেন বিপ্লবের রিপোর্টে বিস্তারিত। স্বাস্থ্য খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, দক্ষ ও কর্মক্ষম মানব সম্পদ ব্যবস্থাপনা গড়ে তুলতে না পারলে ব্যক্তিগত জীবন থেকে জাতীয় উন্নয়ন কোনোটাই যথাযথভাবে করা যাবে না। দক্ষ কর্মক্ষম মানব সম্পদ ব্যবস্থাপনা গড়ে তুলতে না পারলে ব্যক্তিগত জীবন থেকে জাতীয় উন্নয়ন কোনোটাই যথাযথভাবে করা যাবে না। তাই যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন এবং যত চ্যালেঞ্জিংই হোক না কেন আগামীতে সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতে হবে। যে কোনো পরিস্থিতি হোক না কেন এবং যত চ্যালেঞ্জিং থাকুক না কেন আমাদেরকে সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে। এজন্য সরকারি বেসরকারি সুশীল সমাজ, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী সংস্থা, সমাজের সকল শ্রেণী পেশার মানুষ সকলের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলেও মন্তব্য প্রধান উপদেষ্টার। পৃথিবীর প্রায় সব দেশেই অসংক্রামক রোগ দিন দিন বিস্তৃত হচ্ছে। বাংলাদেশের আর্থসামাজিক ভৌগোলিক অবস্থান এবং বিপুল জনগোষ্ঠীর ছোট এলাকায় বসবাসের প্রেক্ষাপটে এই পরিস্থিতি আরও সংকটময়। এ বিষয়ে মন্ত্রণালয় চিহ্নিত করা এবং তাদের করণীয় নির্ধারণ করা হলেও যৌথ ঘোষণা বাস্তবায়নে 3টি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। বাতন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পিআর পদ্ধতির নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, গণতন্ত্র উদ্ধারের জন্য আরও বিপদসংকুল পথ অতিক্রম করতে হবে। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্টে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলন করেন উদযাপন কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান ও সদস্য সচিব রুহুল কবির রিজভী। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, গণতন্ত্র এখনো উদ্ধার হয়নি, সামনে বিপদসংকুল পথ অতিক্রম করতে হবে। আমাদের এখনো কাজ শেষ হয়ে যায়নি, গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। আমাদের সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আরও আমাদেরকে হয়তো বিপদ সংকুল পথ অতিক্রম করতে হবে এবং এই কারণে আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং জাতীয়তাবাদী শক্তি তারা প্রস্তুত। আমাদের অবাধ সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত হয়নি। নানা ধরনের আমরা চক্রান্তের কথা শুনি, নানা ধরনের মাস্টার প্ল্যানের কথা শুনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জনগণের মতামত ছাড়াই পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন। যারা প্রতিনিধি হবে তাদের নির্ধারণ করবেন দল, জনগণ না, এবং তারা কেউ কোনো নির্দিষ্ট এলাকার এমপি হবেন না, তারা হবেন দেশের এমপি। কাজেই ধারণার উপর তো জনমতের সৃষ্টি করার কোনো সুযোগ নাই, অথচ জনগণের উপর আমরা চাপিয়ে দিতে চাচ্ছি একটা নতুন পদ্ধতি যে সম্পর্কে তাদের কোনো ধারণা দেওয়া হচ্ছে না।
সংলাপ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান জানান, নির্বাচনের প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের কোনো বাধা নেই। প্রতিদিন আলোচনার প্রয়োজন আছে, এমনকি নির্বাচনের আগের জন্য আলোচনার দরকার আছে প্রয়োজন হলে আর কি। এটা কোনো মানে বিরাট কোনো ব্যাপার না আর কি। নিশ্চয়ই রাজনৈতিক দলগুলির হলো নির্বাচনের মূল স্টেক হোল্ডার এবং সরকারও একটা মূল স্টেক হোল্ডার, কারণ তারা নির্বাচন অনুষ্ঠান করবে। কাজে তাদের মধ্যে আলোচনা তো যে কোনো সময় যে কোনো ব্যাপারে হতেই পারে আর কি। কিন্তু পয়েন্ট যেটা আর কি সেটা হলো যে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, সেই ব্যাপারে তো কারো কোনো দ্বন্দ্ব থাকার কোনো কারণ নাই। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 31 আগস্ট থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেন নজরুল ইসলাম খান। 1 সেপ্টেম্বর ভোরে বিএনপির কেন্দ্রীয় এবং সারা দেশের সকল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়ে শেখ হাসিনা সহ 4 জনের ফাঁসি চেয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের সহযোগী অধ্যাপক মাহফুজুর রহমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এই কথা বলেন তিনি বলেন, আন্দোলন চলাকালীন যখন মাথায় গুলি লেগে হাসপাতালে আসছিলেন আন্দোলনকারীরা, তখন ডিবি তাদের রিলিজ দিতে মানা করে। সেই সাথে ডিবি নতুন করে যেন গুলিবিদ্ধ কোনো আন্দোলনকারীকে ভর্তি না করানো হয় সেই নির্দেশও দেওয়া হয়। এসব অভিযোগ এনে শেখ হাসিনা, কামাল, কাদের ও আরাফাতের দৃশ্যমান ফাঁসি চান এই চিকিৎসক। এর আগে সকালে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে 6ষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে। তৎকালীন পুলিশের ডিবি শাখা থেকে তাদেরকে এটা বলা হয়েছে, ডাক্তার মাহফুজুর রহমান সাহেব, উনি শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তারপরে ওবায়দুল কাদের সাহেব, উনি অবশ্য একটু ওনার একটা প্রচলিত নাম বলেছিলেন, এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, এই 4 জনের ফাঁসি দাবি করেছেন। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় আসামি পক্ষের 2য় দিনের আপিল শুনানি শেষ হয়েছে। ফের শুনানি কাল। এর আগে মঙ্গলবার হাইকোর্টে খালাসপ্রাপ্ত তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরের খালাস বাতিল চেয়ে শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চে এ মামলার শুনানি হয়। গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে দেয় হাইকোর্ট। ডেট রেফারেন্স নাকচ করে এবং আসামিদের করা আপিল মঞ্জুর করে ওই রায় দেওয়া হয়। দীর্ঘ প্রতীক্ষার পর তিস্তা নদীর উপর নির্মিত মাওলানা ভাসানী সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সেতুটি কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার মধ্যে সংযোগ স্থাপন করবে, যা 2 জেলার মধ্যে ভ্রমণের দূরত্ব 100 কিলোমিটারেরও বেশি কমিয়ে আনবে। মোকসেদ আল মামুন ও মোহাম্মদ তৌহিদুর রহমানের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সোয়াইব সাত্তার লিজন। অবশেষে উদ্বোধন হলো তিস্তা নদীর ওপর নির্মিত মাওলানা ভাসানী সেতু। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই সেতুর উদ্বোধন করেন। উদ্বোধনের সাক্ষী হতে সেতু পারে ভিড় করে অসংখ্য মানুষ। এই সেতু কুড়িগ্রামের সাথে ঢাকার দূরত্ব 100 কিলোমিটারের বেশি কমিয়ে দেবে। এছাড়া গাইবান্ধা ও কুড়িগ্রামের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা স্থানীয়দের। আমাদের উত্তরবঙ্গের স্বপ্নের মাওলানা ভাসানী সেতু আজকে উদ্বোধন হলো। দেখেন উচ্চে ভরা ভিড় মানুষের। বৃষ্টি উদ্বোধন হয়ে অবশ্য আমাদের ভালোই হলো। চিলমারি যেতে আমাদের অনেক সুবিধা হবে। তাছাড়া চিলমারিতে আমরা যখন ঢাকা যাবো, ঢাকা যেতে আমাদের অনেক সুবিধা পাওয়া যাবে। এই সেতুর কারণে 2 জেলার মানুষের যাতায়াতের ভোগান্তি কমে আসবে বলে আশা গাইবান্ধার ও কুড়িগ্রামের মানুষের। এটা আমাদের অনেক সময় বেঁচে গেল আর কি। ঢাকা যাওয়ার ব্যাপারে তারা মনে করেন যে রংপুর দিয়ে ঘুরে যেত, এখন 135 কিলোমিটার, অনেকটা রাস্তা সাশ্রয় হয়েছে যাত্রীদের জন্য। আগে রুগী নৌকা দিয়ে আসতে অনেক সময় লাগছিল, এখন আমাদের ব্রিজটা হওয়ার মধ্যে অনেক আমরা কাছে গুলি আমরা সহযোগিতা হয়ে গেছি। এইগুলো রাস্তায় অতি তাড়াতাড়ি 10 মিনিটে যাইতে পারি, বা অতিরিক্ত 15 মিনিটে মনে করে আমরা কুড়িগ্রাম যাইতে। আগে আমরা কুড়িগ্রামের সাথে করে চলাচল ছিল না। অনেক রুগী মনে করেন এই রাস্তা দিয়ে মনে হয় নদী পথে নিয়ে আসছি, 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা চলে যাইতো, এখন 5 থেকে 7 মিনিটে আমরা এই বাসে আসতে পারি। 1490 মিটার দীর্ঘ সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে 885 কোটি টাকা।
সোয়াইব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। শেষ করবো এশিয়ান প্রাইম নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। যে কোনো পরিস্থিতিতে সুস্থ সবল প্রজন্ম গড়ে তোলা হবে বললেন প্রধান উপদেষ্টা। ৩৫ মন্ত্রণালয়ের যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর। পিআর পদ্ধতি বাংলাদেশে গ্রহণযোগ্য নয় বললেন নজরুল ইসলাম খান। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা। অভ্যুত্থানে আহতদের চিকিৎসা রিলিজ দিতে মানা করেছিল ডিবি, ট্রাইব্যুনালে সাক্ষী দিলেন নিউরোসায়েন্সের চিকিৎসক। এবং তিস্তা নদীর বুকে উদ্বোধন হলো মাওলানা ভাসানী সেতু। ঢাকার সাথে কুড়িগ্রামের দূরত্ব কমল ১৩৫ কিলোমিটার। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।